কথা শুনো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন দেখলো জার্মানিকে আলাদা করে দেওয়া হলো, পূর্ব জার্মানি পশ্চিম জার্মানি, কথা বুঝছো? এক জার্মানি নিয়ে নিল কে বলতো? আমেরিকা পন্থীরা, আর আরেক জার্মানি নিল রাশিয়া পন্থীরা, দুজন ভাগ করে নিয়ে নিল, রুটি ভাগ করে না যেরকম, একটা দেশকে ভাগ করে নিল, বলে একজন তোর রুলস চলবে, একজন বললো আমার রুলস চলবে। এরকম আর একটা দেশ ভাগ করা হয়েছিল, কোথায় জানো তো? ভিয়েতনামকে, যে ভিয়েতনাম যুদ্ধ হয়, এরকম আর একটা দেশ ভাগ করা হয়েছিল, কোথায় জানো তো? 2 কোরিয়াকে। এইভাবে পৃথিবীটাকে একদিকে বললো যে গণতন্ত্র পুঁজিবাদী, আর একদিকে বললো সমাজতন্ত্র, এরকম একটা অপবাদ দিয়ে দেশগুলোকে ভাগ করে রুলস করতো। কিন্তু পরবর্তীতে সেই দেশগুলো কি হয়েছে? অনেক দেশগুলো আলাদা হয়ে গেছে, কিন্তু উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া এখন পর্যন্ত আলাদা হতে মানে আলাদাই আছে। আর অনেক দেশগুলো এক হয়ে গেছে, যেমন জার্মানি একত্রীকরণ হয়েছে 1989 সালে, 2 জার্মানি এক হয়ে গেছে। তারপরে যেমন বার্লিন প্রাচীর বলে একটা প্রাচীর ছিল, দেয়াল তুলে দিয়েছিল, বুঝছো? ওই দেয়াল করতো কি, 2 দেশের মাঝে দেয়াল, তোমার বাবা থাকে ওই দেশে, তোমার মা থাকে এই দেশে, আর তুমি থাকো কোন দেশে? আমেরিকায় থাকো। ঘটনা হয়ে গেছে এরকম। ওই দেয়াল কিন্তু বার্লিন প্রাচীর কিন্তু ভেঙে ফেলা হয়েছিল, ভেঙে ফেলে 2 জার্মানি একত্রীকরণ করা হয়। এই জন্য বলে না পূর্ব জার্মানি পশ্চিম জার্মানি শব্দটা আসছে কিন্তু। এবার আরেকটা জিনিস দেখো, প্রশ্ন একটা আসলে বাংলাদেশের প্রথম নারী স্পিকার কে বলতো? ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এখন আর স্পিকার নেই উনি, কারণ হলো সংসদ ভেঙে দিলে স্পিকারের প্রয়োজন হয় না, কথাটা বুঝতে পারছো? আর সংসদ ভাঙার মানে পারে কে? সংসদটা ভাঙতে পারে কে বলতো? একমাত্র রাষ্ট্রপতি। ওনার অধ্যাদেশ, অধ্যাদেশ বোঝো? অধ্যাদেশ বলতে বোঝায় আইন। রাষ্ট্রপতি দ্বারা যে আইন তৈরি হয় সেটাকে কি বলে? অধ্যাদেশ। মনে থাকবে? অবশ্যই সংসদ না ভাঙলে ইউনূস সরকার তৈরি হলো কি করে? এখন আর একটা প্রশ্ন আসতে পারে তোমার, ডক্টর ইউনূসের বিষয়ে তো প্রশ্ন আসতে পারে তোমাকে। ইউনূসের বিষয়ে কি পড়েছো কেউ? কত সালে নোবেল প্রাইজ পায় বলো? 2006 সালে। এটা এগুলো পড়ে নাই অনেকে নাকি? 2006 সালে নোবেল প্রাইজ পায়। উনি জন্মগ্রহণ করছে কোন জেলায় বলতো? চট্টগ্রামের। এই বিষয়গুলো একটু দেখবা, বুঝছো? অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় কত তারিখে বলতো? 8 আগস্ট। গুড, মনে আসতো। এখন আমরা জাদুঘরে কেন যাব, একটা প্রবন্ধ তোমাদের ছিল, মনে আছে? ইন্টারে পড়ে আসছো। আমরা জাদুঘরে কেন যাব, এই ইন্টারে একটা প্রবন্ধ ছিল তোমাদের বাংলায়, আনিসুর রহমান। আমি বুঝি না, তোমাদের শর্ট সিলেবাসে ছিল না তাই পড়ি না, কিন্তু গল্পগুলো তো পড়া উচিত ছিল না তোমাদের? আমরা তো নতুন বই পাইলে করতাম কি, 1 মাসে তো বই শেষ হয়ে যেত, সব গল্পগুলো পড়ে ফেলতাম। এবার শোনো, এই জাদুঘরে কেন যাব, এই কোয়ালিটির একটা কোশ্চেন করেছিল যে আমরা জাদুঘরের কোন পরিচয় বহন করে, জাদুঘর জাতি হিসাবে কোন পরিচয় বহন করে। এখন প্রশ্ন হয়েছে জাতীয় সত্তা। জাদুঘরে গেলে বোঝা যায় এই জাতি কিরকম। যেমন বাংলাদেশে যদি তুমি জাদুঘরে কেউ গেছো, এখানে হাত তুলতে পারবা? বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটা বলো তো? এই না, বাংলাদেশের প্রথম জাদুঘর বরেন্দ্র জাদুঘর। বরেন্দ্র জাদুঘর কোথায়? কত সালে? 1910 সালে। বরেন্দ্র জাদুঘর কোথায়? রাজশাহীতে। কত সালে? তাহলে বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি? বরেন্দ্র জাদুঘর। এই জাদুঘরে যদি তুমি যাও, তুমি দেখবা অনেক মূর্তি আছে, দেবদেবীর মূর্তি আছে, তারপরে বাবা হলো আমাদের জাতিসত্তা বহন করে এরকম, যে আমাদের প্রাচীন যুগটা কি ছিল। তুমি যদি তোমার 5 পুরুষ খুঁজতে যাও, দেখো যে হিন্দু ছিল নাই বৌদ্ধ ছিল। কথা বুঝতে পারছো? আমাদের তো ডাইভার্সন হতে 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 এরকম আসছে। আমাদের কালচার আর হিন্দুদের কালচারের ভিতরে কোনো পার্থক্য নাই, কিন্তু শুধু ওরা মূর্তি পূজা করে, আমরা করি না। তাছাড়া বাদ বাকি সব কালচারে কিন্তু এক। দেখবা ও চিনা যায় কোনটা হিন্দু, ও যদি বোরকা পরে আসে তখন বুঝতে পারবা না, পারবা? কারণ আমরা তো জাতিগতভাবে এক। এই যা জাতিগত বৈশিষ্ট্যটা আছে বোঝায় আমরা এখন পর্যন্ত কেউ কারোর সাথে যুদ্ধ চলাই না। অন্যান্য দেশে দেখবে যে যুদ্ধ হয় না। এই জাতীয় যে মায়ানমার পাশের কি মায়ানমার আছে না, মায়ানমারে জাতি আছে প্রায় তোমার 140টা মতন জাতি আছে ওদের। ওরা জাতিগতভাবে রোহিঙ্গাকে স্বীকৃতি দেয় নাই, ওই জন্য রোহিঙ্গারা আরাকান আর্মি আছে, এরকম জাতীয় যারা আছে তারা সবাই ধরো মারামারি করছে। আর একটা কারেন্ট বলে একটা জাতি আছে, সে বলছে আমাকে স্বাধীনতা দাও। কিন্তু আমাদের দেশে এরকম হয় না, কেউ কি স্বাধীনতা চায় কত? হ্যাঁ, এবার কিছু কিছু জাতি আছে স্বাধীনতা চেতে পারে, যেরকম ওই যে পাহাড়ের যারা আছে না, উপজাতি যেগুলো বলি আমরা, এখন ওরা কিসের জন্য স্বাধীনতা চায়? ওদের ভেতর কিছু উগ্রম ঢুকিয়ে দেওয়া হয়। ওরা তো আমাদের সাথে বাঙালি জাতীয়ত্ব বহন করে না, সেই জন্য ওরা এটা চায় না। কথাটা বুঝতে পারছো? বাট আমাদের ভেতরে সবারই ভিতরে কি জাতীয়তা কি একই না, বাঙালি। এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে। আর এই জন্য জাদুঘরে কি আমাদের ওই জাতীয় সত্তাটাই উঠে আসে, যে আমাদের আসলে ইতিহাসটা কি, আমরা কোথায় থেকে এসেছি, ইসলামটা কিভাবে এসেছে। বাংলাদেশ ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় শাসন ব্যবস্থার মাধ্যমে, তাই না?
তাহলে ইসলামিক শাসন ব্যবস্থা বাংলাদেশ প্রথম প্রতিষ্ঠিত করে কে বলতো? মানে ইসলামকে বাংলাদেশে নেওয়ার সবচেয়ে বড় অবদান কে রেখেছে বলতে পারবা? তুমি যেখানে বসে আছো এটা প্রাচীন নাম কি এটা বলতে পারবা? হ্যাঁ, নদিয়া না? এই নদিয়ায় বসে আছো, তাহলে এই নদিয়াকে কিন্তু প্রথম দখল করা হয়। এটা কি জানো? লক্ষণ সেনের নাম শুনো নাই? লক্ষণ সেন বাংলাদেশে আসে, কে আসে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি নাম শোনো নাই? 18 জন সৈন্য নিয়ে কি করছিল? বাংলাদেশ হঠাৎ করে আক্রমণ করে বাংলা দখল করে ফেলছে। কথাটা বুঝতে পারছো? 18 জন ইখতিয়ার উদ্দিন বখতিয়ার সবাই মনে করছে ঘোড়া কিনতে আসছে, মানে ঘোড়া বিক্রি করতে আসছে, এসে করে কি বাংলা দখল করে ফেলছে। আর ওই যে রাজা ছিল লক্ষণ সেন, উনি তো মুরব্বী ছিল, উনি ভয়ে পালাই গেছে। কথা বুঝতে পারছো? এই নদিয়ার কিন্তু একটা প্রাচীন ইতিহাস আছে। তুমি দেখবা যে বাংলাদেশের সবচেয়ে বলা হয় কি সাহিত্যের জেলা বলা হয় না, আমাদের এই নদিয়া অঞ্চলের লোকজন কিন্তু সব দিক থেকে মানে এটা অন্যরকম। তুমি বিশ্বাস করবা যে এখানে আসে না এরকম খুব কম কবি সাহিত্যিক আছে যারা বাংলায় জন্মগ্রহণ করছে কিন্তু নদিয়ায় আসে নাই। নদিয়া কেন্দ্রিক মানুষের যে চিন্তা চেতনা এটা কিন্তু খুব আপার লেভেলের। কারণ কি জানো? অন্যান্য অঞ্চলগুলো বন্যায় ডুবে থাকতো, কিন্তু এই অঞ্চলটা বন্যায় ডুবতো না। কথাটা বুঝতে পারছো? তাহলে যেখানে বন্যা হবে না, মানে প্রাকৃতিক দুর্যোগ, প্রাচীনকালে তো প্রাকৃতিক দুর্যোগটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। এখন এই জন্য বাংলার এই অঞ্চলটা কিন্তু উন্নত ছিল। আর যেখানে উন্নত হয়, যেখানে মানুষের পেট ভরে যদি টাকা থাকে তাহলে করে কি মানুষ সেই সময় সাহিত্য চর্চা করতো। আর এখন করে কি, যদি অনেক টাকা পয়সা থাকে মানুষ 4-5টা করে বিয়ে করে না? যেন আরবের শেখরা, ওদের টাকার অভাব নাই, 5-6টা করে বউ আছে। কথা বুঝতে পারছো? মানে বিষয়টা হলো এরকম যে এই জন্য বাংলা তাহলে দখল করছিল কে? বাংলা তাহলে দখল করে কে? ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি। 1200 কয় সালে বলতো? 1206 সালে দখল করে না? 1206 সালে ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি কি দখল করে? বাংলা দখল করে। কথাটা বুঝতে পারছো? তারপর থেকে বাংলায় ক্রমাগত ভাবে কি শাসন ব্যবস্থা চালু হয়? মুসলিম শাসন ব্যবস্থা চালু হয়। তারপরে 12 ভূঁইয়াদের নাম শুনছো? 12 ভূঁইয়া বলতে কি বোঝায় বলতো? স্বাধীন জমিদারকে। 12 ভূঁইয়া বলতে 12 জন ভূমিদস্যুকে বোঝায় না, কিন্তু কি বোঝায়? স্বাধীন জমিদার গুলোকে বোঝায়। এই 12 অর্থ সংখ্যার 12 না, কিন্তু এই 12 অর্থ হলো অনেক। এই 12 ভূঁইয়াদের দমন করে কি বলতো? কে বলতে পারবা? সম্রাট জাহাঙ্গীর। এখানে 12 ভূঁইয়াদের কারণে কি শাসন প্রতিষ্ঠা করা হচ্ছিল না? মুঘল শাসন। কি শাসন? আমি সেদিন খুব সুন্দর একটা প্রশ্ন দেখলাম। প্রশ্নটা এরকম যে বাংলাদেশ প্রথম রাজধানী কত সালে বলতো? ঢাকা প্রথম রাজধানী কত? 1610 সালে। তাহলে ঢাকা 1610 সালে রাজধানী হওয়ার আগে বাংলার রাজধানী কই ছিল? এটা কি বলতে পারবো কেউ? আমরা মনে করতাম সোনারগাঁও, কিন্তু হবে কি এটা বিহার। কোথায় ছিল? বিহারের রাজমহলে ছিল সে সময় রাজধানী। এটা কি জানতা কেউ? সারা জীবনে শোনা নাই। এটা হলো প্রশ্নের মজা। এবার আমি আর একটা প্রশ্ন পাইছি, খুবই দারুণ একটা প্রশ্ন। দেখো, বাংলাদেশ সংসদের সংরক্ষিত নারী আসন আছে না? সংরক্ষিত নারী আসন কয়জন এখন বলো তো? 50 জন। তো প্রথম যখন সংসদটা শুরু হয় তখন কয়জন ছিল জানো? 15 জন ছিল। সংরক্ষিত নারী আসন ছিল কি? 15 জন। এবার ওইটা কত সালে? 1973 সালে। এরকম ভাবে সংরক্ষিত নারী আসন সংসদে কোথায় রাখা হয় জানো? তো সংবিধানে রাখা হয়েছে। এখন হয়েছে কত? 50 জন। এখন একটা সংসদ নির্বাচন হয়েছে যেখানে নারী আসন ছিল না, সংরক্ষিত নারী আসন ছিল না। তাহলে এই সংসদ নির্বাচনটা কত সালে হয়েছে বলতে পারবা কেউ? হ্যাঁ, এটা আমি জেনে খুবই মজা পেলাম। আবার কততম সংসদ নির্বাচন? ওইটা ছিল 4র্থ সংসদ নির্বাচন, হয়েছিল কত সালে? 1988 সালে। কথাটা বুঝতে পারছো? এটা জানা ইউনিক একটা ঘটনা না? দেখো, প্রতিটা সংসদ এই কতটা সংসদ নির্বাচন হয়েছে বলতে পারবা কেউ? এই সংসদ নির্বাচন হয়েছে কতবার? সংসদ নির্বাচন হয়েছে কতবার? নির্বাচন হয়েছে এখন পর্যন্ত 12 বার। আর 13তম ভোট হবে সামনে। কথাটা বুঝতে পারছো? তাহলে সংসদ নির্বাচন হয়েছে কতবার? 12 বার। আর 13তম কি সামনে হবে। কথাটা বুঝতে পারছো? যে বিএনপি সারাদিন বলতেছে না ভোট দাও ভোট দাও ভোট দাও, এরা তো তোমার প্রশ্ন করে কততম ভোট চাচ্ছে তুমি বলো। তাহলে 13তম ভোটের জন্য তারা লড়াই করতেছে। আর ভোট মানুষের কি ধরনের অধিকার বলতো? এই ভোট দেওয়া কি রাজনৈতিক অধিকার। কথা বুঝতে পারছো? এবার আর একটা জিনিস আছে, পদ্মা সেতু কোন জেলাকে সংযুক্ত করেছে? এটাকে বলতে পারবা? হ্যাঁ, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেতু কি বলো? হ্যাঁ, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেতু কি? যমুনা সেতু। প্রথমটা পদ্মা সেতু, দ্বিতীয়টা যমুনা সেতু। এবার যদি বলি বাংলাদেশের বৃহত্তম রেল সেতু কোনটি? এবার বলো। বাংলাদেশের বৃহত্তম রেল সেতু যমুনা রেল সেতু। কারণ হার্ডিং ব্রিজের সাথে যমুনা রেল সেতু বড় হয়ে গেছে।
কথাটা বুঝছো? 4.1 কিলোমিটার বিশাল বড় একটা সেতু বানাই ফেলছে। যমুনার পাশে দেখবা যে যমুনা রেল সেতু বানাই ফেলছে। কথাটা বুঝতে পারছো? এটা নতুন বানাইছে, এই সম্বন্ধে একটু তথ্য তোমরা ইন্টারনেটে ঘাটাঘাটি করবে।